প্রত্যেকের জীবনে আমরা কম বয়সে যে একটি ম্যাগনিফাইং গ্লাস পেলেও কিন্তু মনে করি যে এটা দিয়ে যখন অনেক ছোট ছোট জিনিস অনেক বড় বড় করে দেখা যায়, সেটাও মনে হয় যে বিশ্বের অনেক কিছু আমরা জেনে ফেলছি। আসলে এই সমস্ত চর্চা কিন্তু থাকে, কিন্তু সেই চর্চাকে আমরা ধরে রাখি না, সেই চর্চাকে আমরা বড় জায়গায় নিয়ে আসি না। কিন্তু যারা চর্চাকে ধরে রাখেন, বড় জায়গায় নিয়ে আসেন, তাদের কাছ থেকে খুব জানতে ইচ্ছে করে তাদের জীবনের কথা। সেরকম একজন মানুষ আজকে রয়েছেন আমাদের সঙ্গে, বিজ্ঞান চর্চায় অগ্রগণ্য এক ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। দর্শক চলুন আমরা চলে যাই তার কাছে। অদিতি, আমরা তাকে স্বাগত। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো ভালো। আমরা যে কথাটি দিয়ে শুরু করলাম যে ছোটবেলায় না বুঝেই কিছু গবেষণা, তো আপনার ক্ষেত্রেও কি ব্যাপারটা সেরকম ছিল? কোনো বেশ কম নেই। তো কোনো অঘটন কি ঘটিয়েছেন? খুব বড় রকম অঘটন ঘটেনি, ঘটতে পারতো, কারণ এই অ্যাসিড ট্যাসিড এটা সেটা নাড়াচাড়া করার অভ্যাস ছিল। স্কুল জীবনে? একদম স্কুল জীবনে, ক্লাস 6-7-এ পড়তেই। এবং সেটা সুযোগও ছিল, কারণ আমরা একটা কারখানার সঙ্গে থাকতাম যেখানে সোনা পাকা করা হতো, তাদের কাছে নাইট্রিক অ্যাসিড ইত্যাদি থাকতো, ওগুলো নিয়ে নানান রকম রিয়াকশন করা ইত্যাদি। আচ্ছা, তো স্বর্ণকারদের কাছাকাছি থাকার কারণে এটা সহজ হয়েছে। স্বর্ণকারদের কাছাকাছি থাকার কারণটা কি, মানে এটা আপনাদের পারিবারিক? স্বর্ণকারদের থাকার কারণ হলো ছোটবেলায়, একেবারে ছোট, যখন প্রাইমারি স্কুলে পড়ি বা পড়ি না, ওরকম সময় থেকেই আমরা ছিলাম চট্টগ্রামের এমন একটা জায়গায় যেটা স্বর্ণকারদেরই জায়গা এবং অন্যান্য বিভিন্ন ব্যবসা, খাতুনগঞ্জ, এবং আমাদের পৈতৃক ব্যবসাটাও তাই। কাজেই নিচের তলায় কারখানা, তারপর সেখানেই পড়াশোনা, উপরের তলায় থাকা, খুব ছোট জায়গায় অনেক কিছু মিলেমিশে, ওটাই আমাদের জগৎ ছিল। এবং সেটার একটা অন্যরকম মজা আছে, অন্যরকম মজাও আছে। হ্যাঁ, আমরা স্যার এরকম অন্যরকম মজার যে গল্পগুলো আছে সেগুলো জানবো আপনার কাছ থেকে। আমাদের দর্শকদেরকে আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে একটু জানিয়ে নিতে চাই। আমাদের সাথে দ্বিতীয় ঘন্টায় অতিথি হয়ে যিনি রয়েছেন, যার কাছ থেকে আমরা বিজ্ঞানের অনেক মজার মজার বিষয়গুলো হয়তো তুলে ধরতে পারবো, তিনি হচ্ছেন বিজ্ঞান চর্চায় অগ্রগণ্য একজন ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। তিনি একাধারে বিজ্ঞান গবেষক, শিক্ষক এবং সংগঠক। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিনিউয়েবল এনার্জি রিসার্চ সেন্টারের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি বিজ্ঞানকে জনবোধ্য ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে রেডিও, টেলিভিশন, সেমিনার, কর্মশালা, ম্যাগাজিন, দৈনিক পত্রিকার মতো মাধ্যমগুলো দক্ষতার সাথে ব্যবহার করেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশের প্রথম বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিন মাসিক বিজ্ঞান সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক। দেশের সুবিধাবঞ্চিত মানুষদের বিজ্ঞানের আওতায় নিয়ে এসে সার্বিকভাবে তাদের অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স নামক একটি এনজিওরও প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানবো, যেটি বলছিলাম তা তো অবশ্যই জানবো, তবে তার জীবন সম্পর্কে চলুন আমরা জেনে নেই। আমরা ছোটবেলার গল্পে ছিলাম, তো এরকম মোটামুটি ব্যবসায়িক কেন্দ্রবিন্দু, শহরের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু যেগুলো হয়, সেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের বসবাস থাকে। তো ছোটবেলায় তো আসলে সামাজিক ভেদাভেদটা বাচ্চারা বোঝে না, তো আপনার বন্ধু মহলে নিশ্চয়ই সব স্তরের ছেলেমেয়েরাই ছিল। খুবই আসলে এটা একদিক থেকে তো ব্যবসায়িক কেন্দ্র, আর একদিক হলো চট্টগ্রামের একদম আদি জায়গাগুলো, যেখানে ট্রাকের ডিপো, গরুর গাড়ির ডিপো, এই ধরনের জিনিস। এবং প্রথম যে স্কুলে পড়ি এদের ভেতরেই কিন্তু ফ্রি প্রাইমারি স্কুল, এবং আমাদের সহপাঠীদের অধিকাংশই ছিল গাড়োয়ানদের বাচ্চা, তারপর ট্রাকের অ্যাসিস্ট্যান্টদের বাচ্চা ইত্যাদি। এবং খুব ডাকসাইটে হেডমাস্টার ছিলেন একজন, যিনি বলছেন যে এদেরকে পিটিয়ে মানুষ করা হলো আমার কাজ। তার ভেতরে আমরা কিন্তু বেশ প্রিভিলেজ ছিলাম যে একটু পড়াশোনাটা বেশি চর্চা ছিল। বাকিদেরকে প্র্যাকটিক্যালি সে সময় একটা আপনার আইন ছিল, খুব কড়া আইন, এখনো আছে, সে সময়ের আইনটা খুব কড়া ছিল যে ফৌজদারি মামলা করা হবে যে স্কুলে আসবে না। তো আমাদের হেডমাস্টার এটা খুব বলতেন, করতেন কিনা জানি না, সবাইকে বলতেন যে সবাইকে বেঁধে নিয়ে আসবো, বাবা মা সবাইকে বেঁধে নিয়ে আসবো যদি স্কুলে ঠিক মতো না আসে। এরকম মানে খুবই ডিক্টেটর গোছের, মানে শিক্ষার আলো প্রসারে তিনি এতটাই সচেতন এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আচ্ছা, তো এমনটা হওয়া কিন্তু ভালো একদিক থেকে। না সেটাই, মানে ব্যাপারটা হচ্ছে যে শিক্ষক উনি কতটা আগ্রহী যে উনি আসলে এরকম, কারণ যেটি হয় যে আসলে গ্রামের দিকে দেখা যায় যে হয়তো অনেকেই লেখাপড়া আগ্রহী না, বাবা মাও মনে করে যে যথেষ্ট হয়েছে, একটু যারা বিশেষ করে এরকম অঞ্চলে যেখানে নানান রকম কাজের সুযোগ আছে, কাজেই
সেখানে যথেষ্ট জোর না করলে কিন্তু পড়াশোনায় আনা সত্যি। খুব ডিফিকাল্ট একটা জায়গায় উনি কাজ করতেন। অবশ্যই স্যার, আমরা ছোটবেলার প্রসঙ্গে ছিলাম, পরিবারের কথা জানছিলাম। আপনার ছোটবেলাটা নাকি পুরোপুরি ভাই বোন কেন্দ্রিক ছিল, কিছুটা বলতে ভাই পারেন। বোনদেরকে নিয়েই পুরো পৃথিবী, এমন ব্যাপার কি ছিল? হ্যাঁ ভাই, মানে পুরোপুরি না, কারণ স্কুলের বন্ধুরাও ছিল আশেপাশে, তবে আমরা বেশ কয়েকজন ভাই বোন ছিলাম। এবং যেহেতু গন্ডিটা ছোট, মাঠ নেই, বড় পরিসর নেই, একটা দোকান, একটা ছোট্ট কারখানা, থাকার জায়গা ছোট, এখন দেখলে তো মনে হয় খুবই ছোট ছিল। সামনে আরেক জগৎ, যেখানে পণ্য যাচ্ছে, হকাররা ভীষণ চেঁচামেচি করছে, তারপর স্বর্ণের দোকানে বিয়ের বাজার হচ্ছে, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। এক একটা বিয়ে আসতো, দুই পক্ষ, তো আমরা খুব, যদি সেই সময় থাকতো বা সুযোগ থাকতো, দোকানে বসে দর্শকের মতো দেখতাম কি হচ্ছে। বিয়েতে অনেক সময় রাগারাগি করে উঠে যাচ্ছে, কাছেই এক অভিনব জগৎ। তো যেহেতু গন্ডিটা সীমাবদ্ধ, খেলাধুলাও ছাদের উপরে, ছাদের বাইরে কিছু নেই, তো কাজেই স্বাভাবিকভাবে ভাই বোনদের মধ্যেই বেশি। আচ্ছা, আর যেটা হচ্ছে যে বইয়ের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকে, যে বই পড়া বা বিজ্ঞান, আপনার যে বিজ্ঞান চর্চা, তার পেছনে হয়তো বইয়ের ভূমিকাই রয়েছে। তো এই বই পড়ার সাথে কি খুব সংশ্লিষ্ট ছিলেন সেই সময়ে? ছিলাম, কারণ বলতে গেলে খুব অল্প বয়স থেকেই, কারণ এটাও কিছুটা বড় ভাইদের প্রভাব, বা চাচা ছিলেন, ওনারা বই টই পড়তেন বেশি, তাদের একটা সংগ্রহ ছিল, সেই সংগ্রহের আমিও ভাগিদার ছিলাম। এগুলো আমার পাঠ্য অপাঠ্য যাই হোক, আমি ওখান থেকে হেল্প মাইসেলফ নিয়ে একটা অভ্যাস গড়ে উঠেছিল। আর সে সময়ও ভাবতে অবাক লাগে যে স্কুলে, আমি যে প্রথম স্কুলটা না, দ্বিতীয় যে স্কুলটায় পড়তাম, লাইব্রেরি ছিল এবং প্রত্যেক বৃহস্পতিবার বই সেখান থেকে আনা ব্যবস্থা ছিল। তো আমার যখন সেই সুযোগ ছিল না, আমি তখন বেশি ছোট ছিলাম, আমার পূর্বসূরি যারা ছিলেন তাদেরকে দিয়ে বই আনাতাম, এবং একটা অভ্যাস ছিল। আচ্ছা, আপনার বড় ভাইদের সাথে আরো একটি বিষয় নিয়ে আপনার বেশ মিল দেখা যায়, সেটি হচ্ছে ডাকটিকিট সংগ্রহ। তাদের সংগ্রহের সাথে সাথে আপনিও সংগ্রহ করতেন। এবং বিশেষ তারা খুব ঝানু সংগ্রাহক ছিলেন, আমি অতটা ছিলাম না। আচ্ছা। সংগ্রাহক ছিলেন এবং তাদের ব্যাপ্তিও যথেষ্ট ছিল। এমনকি তারা বাড়তি ডাকটিকিটগুলো দিয়ে একটা সুন্দর পসরা সাজিয়ে সেটা বিক্রিও করতেন দোকানের সামনে রেখে। এবং যারা স্বর্ণালঙ্কার কিনতে আসতো তারা ডাকটিকিট কিনতো না, তো অন্য ধরনের মানুষ এসে ডাকটিকিট। আসলে ব্যবসায়িক একটা বাতাবরণ থাকাতে বোধহয় সম্ভব হয়েছে। হ্যাঁ, না, কিন্তু যারা কিনতে আসতো তারা কিন্তু ডাকটিকিটকে হয়তো সোনার মতো হিসেবে, স্বর্ণ হিসেবে তাদের কাছে গণ্য করতো আর কি। আসলে ডাকটিকিট আপনার শুধু সংগ্রহ না, ডাকটিকিট এখন বুঝি, সেটা তখন জিওগ্রাফি পড়ি নাই, তখন দেশ বিদেশের কথা জানা হয়নি। ওই ডাকটিকিটের উপর ছবি দেখে দেখে কিন্তু অনেক কিছু শেখা হয়েছে, জানা হয়ে গেছে, যে দেশগুলোর নাম, ওই ছবি, ওই রাজার ছবি বা কোনো দৃশ্যের ছবি, এগুলো। আপনার মেজো ভাই প্রসঙ্গে আসতে চাই। আমাদের সবার শ্রদ্ধেয় বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে আপনার সখ্যতা কেমন ছিল? খুবই, কারণ উনি বলতে গেলে কাণ্ডারি ছিলেন, মানে আমাদের নেতা ছিলেন অনেক ক্ষেত্রেই। কারণ ওনার একটা ইয়ে ছিল যে খুব ছোটবেলা থেকে একটা লিডারশিপ কোয়ালিটি ছিল। আমার বাবা মাও তো আমাদের ব্যাপারে খুব বেশি নাক গলাতেন না, গলাতেন কিন্তু সেটা ডিটেলসে যেতেন না। ডিটেলসটা কিন্তু ভাইয়ের, বিশেষ করে মেজো ভাইয়ের ছিল আর কি। এবং উনি নিজে যেহেতু নানান রকম দুর্দান্ত কাজকর্ম করছেন, আমাদের সামনে একটা ভালো আদর্শ, মানে লোভনীয় আদর্শ ছিল। আচ্ছা, তো যে নেতৃত্ব দিতেন বা বিভিন্ন ধরনের দুর্ধর্ষ কাজ করছেন বা আদর্শ হিসেবে সামনে আছেন, তো আমরা কি একটা দুটো উদাহরণ শুনতে পারি যে কি ধরনের? মানে যত এই যে ধরেন স্ট্যাম্পের কাজ, এটা কিন্তু তারপর সেই সময় কিন্তু ফটোগ্রাফিটা অত উন্নত ছিল না। আপনার আমার মনে আছে, আমাদের বড় দুই ভাই, শুধু উনি নয়, ওনার বড় যিনি আছেন, বক্স ক্যামেরা কিনেছেন একটা বাক্সের মতো। সেই বক্স ক্যামেরা দিয়ে মানে হেন কোনো ফটোগ্রাফ, মনে হচ্ছে যে খুব বিশ্বখ্যাত ফটোগ্রাফাররা যেরকম ভঙ্গি করে সেরকমই ফটোগ্রাফি করছেন, মানে খুব আর্ট ফটোগ্রাফি এটা সেটা। এবং ওখানে মায়াপুরী স্টুডিও বলে একটা স্টুডিও ছিল আমাদের বাসাতে কিছু দূরে, ওটা আসলে মায়াপুরী আমার কাছে মনে হতো। ওনাদের সঙ্গে গেলে ওনারাই ডেভেলপ করতেন ওই সেই ডার্ক রুমে গিয়ে ইত্যাদি। ওটার মালিকের সঙ্গে ওদের বেশ সখ্যতা হয়ে গেছে। ওরা বেশ বাচ্চা তখন, ওদের বয়স হয়তো 10-12 বছর এরকম, আমরা আরও ছোট, আমি আরও ছোট।
তো বেশ সক্ষতা, বেশ সেই ফটোগ্রাফ একটা ক্রিটিক্যাল আলোচনা করতো, এটা ভালো, এটা খারাপ, এটা শেড এরকম হয়েছে। আচ্ছা, বাহ। তো কাজেই এইসব জিনিস। তারপর আরেকটা হচ্ছে যে আঁকাবুকি করা, একদম ইজেলে নেই ইয়ে করে, এগুলো কোনোটাই কিন্তু আমার বাবা পছন্দ করতেন না। কাজে অনেকটা লুকিয়ে, তার থেকে আড়ালে এগুলো করতে হতো। তো সে কাজে আমাদেরও সহায়তা লাগতো আড়াল করার ব্যাপারে। বাবা পছন্দ করতেন না, মায়ের কাছে কি প্রশ্রয় মা পেতেন? অত বেশি মানে পছন্দ অপছন্দের দিকে ছিল না, মানে প্রশ্রয় করতেন না। নিউট্রাল। কিন্তু বাবা অনেক অনেক কিছুটা, যেমন আঁকা, মানুষের প্রতিকৃতি আঁকা, ধর্মীয় কারণে উনি পছন্দ করতেন না, এসব ব্যাপার ছিল। তো আর তাছাড়া উনি মনে করতেন যে অন্য যা কিছুই করি ওটা হয়তো এই ধরনের জিনিস, হয়তো লেখাপড়ার থেকে আমরা সময় ফাঁকি দিচ্ছি, বা সে কারণে উনি আবার লেখাপড়ার প্রতি খুব একটা আগ্রহ ছিল যে আমরা যেন, কারণ এলাকাটা লেখাপড়ার জন্য খুব প্রশস্ত এলাকা ছিল না। আচ্ছা, কারণ ব্যবসায়ীদের ছেলেমেলে এমনি মানে নিজেরাই কিছুদিন পরে অল্প ব্যবসায় অল্প বসে লেখাপড়া করে ব্যবসায় নেমে পড়তো, ওটাই ছিল ঐতিহ্য। কাজেই ওই ঐতিহ্যের মধ্যে একটা কন্টিনিউইটি থাকার জন্য একটু নজর রাখার আচ্ছা, চিন্তাভাবনা ছিল। খুবই আকর্ষণীয় ঐতিহ্য, মানে বুঝতে পারছি যে মানে আবার বেশি লেখাপড়ার দিকে চলে গেলে তো মানে ব্যবসায়ী পিতা ভয় পেয়ে যেতেন যে ছেলে কি লেখাপড়ার দিকে চলে গেল নাকি ব্যবসার দিকে মন নেই। সেটা অবশ্য আমাদের ক্ষেত্রে ছিল না, আপনাদের ক্ষেত্রে থাকে, সবসময় চাইতেন যে আমরা পড়াশোনাতেই থাকি। না, সেটাই আমরা দেখতে পেয়েছি যে আপনাদের পরিবারের প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং কি বলে অনেক অবদান রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে। তো আমরা চলে আসি সেই ছেলেবেলা আলাপে, যে আপনার বিজ্ঞান চর্চার জায়গাটিতে আমরা একটু চলে আসি, যে বাসাতেই একটি গবেষণাগার তৈরি করেছিলেন বোধহয়। বিজ্ঞান চর্চাটা নানান কারণে হয়েছে। একটা হলো পারিবারিকভাবে একটা উৎসাহ ছিল ভাইদের ইত্যাদি। আচ্ছা, আর কতগুলো ঘটনা সে সময় ঘটেছিল যখন স্কুল 2-3-তে পড়ি, ওই রকম সময়, খুব আগে না, পরে না। যেমন আপনার চট্টগ্রামে, আমরা তো চট্টগ্রামে বড় হয়েছি, অ্যাটম ফর পিস একটা এক্সিবিশন আসলো। আচ্ছা, এটা হলো যে আপনার এটা 50-এর দশকের শুরুতে, বুঝতেই পারছি হিরোশিমার পরে পরেই ঘটনা। তখন শান্তির জন্য পরমাণু এই নামে একটা, এটা মার্কিন একটা জাহাজ সারা দুনিয়া ঘুরছিল, সেটা চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। তো আমরা সবাই এটা দেখতে গিয়েছি। আমার এত ভালো লেগেছে, আমি পরপর চেষ্টা করে কয়েকদিন গিয়েছি, যেখানে আণবিক শক্তি কি করে। স্যার, আমরা একটু আপনার ছোটবেলার প্রসঙ্গে ছিলাম, বড় বেলার দিকে চলে আসি, যে পরিবার থেকে কিন্তু ইচ্ছা ছিল যে আপনাকে চিকিৎসক হিসেবে দেখার, যে আপনি একজন কি বলা যায় চিকিৎসক হয়ে উঠবেন। তো পরবর্তীতে আপনি পদার্থ বিজ্ঞান নিয়ে আপনার নিজের আগ্রহে পড়তে এগিয়ে গেলেন। তো নিজের আগ্রহটাকে যখন আপনি কার্যকরী করতে গেলেন, তখন অসুবিধা হয়নি, পরিবার থেকে বাধা? কোনো অসুবিধা হয়নি, কারণ এটা হঠাৎ করে হয়নি। মানে ইতিমধ্যে কিন্তু পরিবার দেখতে পাচ্ছিল যে আপনার আগ্রহটা, যেমন ওই যে আমরা ল্যাবরেটরির কথা বলেছিলাম, 7-8 থাকতেই বেশ একটা ছোটখাটো বাড়িতে ল্যাবরেটরি গড়ে তুলেছি, এবং ওইভাবে মিস্ত্রির সাথে কথা বলে ওরকম আসবাবও তৈরি আমি নিজেই করিয়েছি। এবং সেই সময় একটা লাইব্রেরিতে যেতাম, ইউএসআইএস লাইব্রেরি আমাদের বাড়ির কাছে ছিল, স্কুলে যাওয়ার পথে পড়তো, সেখানে ঢুমারতাম এবং বই পড়তাম। ওই সেখান থেকে আমি ল্যাবরেটরি সম্বন্ধে একটা ধারণা পেয়েছি, যদিও স্কুলে তখনও প্রাইমারি স্কুলে তার ল্যাবরেটরি নেই, কিন্তু ওই লাইব্রেরির বইতে কিন্তু সেই ইংরেজি বই হলেও অন্তত ছবি টবিগুলো ল্যাবরেটরি, ওভাবে আসবাব বানিয়ে বিভিন্ন জিনিস, মডেল ইত্যাদি ভালো ভালো, মানে কতগুলো বেশ চ্যালেঞ্জিং জিনিসই তৈরি করেছিলাম। এবং বাসার সবাই তাতে, যেমন একটা টেলিফোন বানিয়েছিলাম, এক রুমের সাথে আরেক রুমে কথা বলা যেত, ইন্টারকমের মতো। তো এগুলো তো সবাই ভাই বোনরাও অংশ নিত, সে সময় একটা ঘটনা ঘটেছিল, শুধু আমাদের জীবনে না, সবার জীবনেই, সেটা হলো স্পুটনিকের মহাকাশে যাওয়া, সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক, আমরা হলাম স্পুটনিক যুগের ছেলে। তো তখন এই মহাকাশ আমাদেরকে তাড়িয়ে বেড়াতো, যে চাঁদে যাবে মানুষ। প্রথম গ্যাগারিন গেল, তারপরে আমেরিকা ইয়ে করে তাদের লোক পাঠালো, তারপর কুকুর পাঠানো হলো, লাইকা বলে একটা কুকুর পাঠানো হলো, সে জীবন্ত ফেরত আসলো। তো এই যে ঘটনাগুলো, সে দুর্দান্ত ঘটনা, একটা প্রতিদিনই মানে নিউজ পেপার হেডিং হতো। তো এইগুলোই বিশেষ করে আমাকে খুব মানে প্র্যাকটিক্যালি নির্ধারিত করে দিয়েছে যে এগুলোর দিকে যেতে হবে।
যেতে হবে। এবং অনেকে ঠাট্টা করে বলছে যে ও একটা রকেট বানাবে। তো ঠাট্টা করে যেটা বলতো সেটা মনে মনে আপনারও ইচ্ছা ছিল কিনা? হ্যাঁ, মোটামুটি পদার্থবিদ্যা পড়তে হবে, বুঝতে হবে। তারপর এর মধ্যে প্রদর্শনী করেছি স্কুলে, যেটা স্কুলে একক প্রদর্শনী করেছি। আবার তার কিছুদিন পর পাকিস্তান জাম্বুরি হয়েছিল, ন্যাশনাল জাম্বুরি। সেখানে কিন্তু নানান দেশের স্কাউটরা এসেছিল, আমি স্কাউটিং করতাম, ভাইয়েরা স্কাউটিং করতো। তো সেখানে একটা বড় পরিসরে আমার এই প্রদর্শনী করার একটা সুযোগ হয়ে গেছে। কারণ আমার যারা স্কাউট বন্ধু বা ট্রুপ স্কুলের, তারা সবাই বললো যে ওটাই বড় আকর্ষণ হবে। তো প্রদর্শনীর জন্য কি তৈরি করেছিলেন? প্রদর্শনী যে বললাম, টেলিফোন, তারপরে ইলেকট্রিক্যাল মোটর, এটা মানে সাধারণ জিনিস দিয়ে, তার প্যারাক ট্যারাক, মানে এটা তো আর সত্যি সত্যি মোটর না, প্যারাক দিয়ে কর্ক দিয়ে নানান জিনিস, সেটাই মজা লাগতো যে নানা রকম জাঙ্ক জিনিস দিয়ে যে নানান জিনিস তৈরি করা যায়। বাহ, চমৎকার। পদার্থ বিজ্ঞান নিয়ে আপনি পড়লেন, তো এরপর উচ্চ শিক্ষার জন্য, গবেষণার জন্য কোন বিষয়টি বেছে নিলেন? পদার্থবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তারপর এর মধ্যে কিন্তু পদার্থবিজ্ঞান পড়া এটা তো একটা ফর্মাল এডুকেশন, পাশাপাশি কিন্তু একটা নন ফর্মাল কাজ করেছি, যে ম্যাট্রিক পাস করার পর, স্কুল পাস করার পরেই, সেটা হলো বিজ্ঞানের উপর পত্রিকা বের করে দেওয়া, একদম জলজ্যান্ত পত্রিকা, মাসিক পত্রিকা। এবং যেই পত্রিকার মধ্যে কোনো রকম মানে ইয়ে ছিল না, ভাব ছিল না যে এটা কোনো অল্প বয়সের ছেলে মেয়েরা বের করে, একদম সম্পূর্ণ বড়দের মতো একটা পত্রিকা। এবং এটাতে যারা আমরা করসপন্ড করতাম, যাদের সঙ্গে লেখক, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইত্যাদি, এবং তারা মাননীয় সম্পাদক সাহেবের কাছে পাঠাতো, তার মানে আমাকে পাঠাতো। বুঝতে দিতাম না যে কথাগুলো বড় বড় ছিল, আমাদের সবচেয়ে বড় বড় কথা, বয়স বোঝা। এবং আমরা প্রপারলি রেজিস্ট্রেশন করেছি, পত্রিকার ডিক্লারেশন নিয়েছি প্রকাশক সম্পাদক হিসেবে, এবং একটা প্রেসের ব্যবস্থা করেছি ইত্যাদি। এগুলো সবই কিন্তু স্কুল কলেজের মাঝামাঝি সময়। আচ্ছা, তো স্যার উচ্চশিক্ষার জায়গায় যদি চলে আসে, যে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পরে যখন আপনি পিএইচডি করতে গেলেন, আপনার গবেষণার বিষয়বস্তু কি ছিল? আমার গবেষণার বিষয়বস্তু ছিল যেটাকে কঠিন পদার্থের পদার্থবিদ্যা বলে, যেটা সলিড স্টেট ফিজিক্স। আচ্ছা, সেটা ছিল ম্যাটেরিয়াল ফিজিক্স। তো আমি সাদাম্পটন বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডে এই গবেষণাটা করেছি। পরবর্তী সময়ে এটারই একটা শাখা, যেটা আপনার সৌরশক্তি, এটার দিকে আমার কিছুটা শিফট হয়েছে। আচ্ছা, যখন পেশাগত জীবনে এলেন পড়াশোনা শেষ করার পর, তখনও কি এই বিষয়বস্তু নিয়েই কাজ করার ব্যাপারে আগ্রহ ছিল? আপনি প্রথমে কাজ করেছেন সম্ভবত আণবিক শক্তি। না, আমি আণবিক শক্তি কেন্দ্রে কাজ করেছি, সেটা মাস 6 কাজ করেছি। লেখাপড়া মানে ঢাকার লেখাপড়া শেষ করার পর, তখনও বিদেশে যাইনি। কিন্তু আমার ইচ্ছে ছিল বরাবর শিক্ষকতা করার, কাজে প্রথম সুযোগেই আমি চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটি পিএইচডির পর? না, পিএইচডির আগেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বাইরে পড়াশোনা করতে গেছি, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরত এসেছি। আচ্ছা, তো স্যার এই যে উচ্চশিক্ষা নিয়ে তারপর ফিরে এলেন, তো বাংলাদেশে কি লক্ষ্য নিয়ে ফিরে এসেছিলেন? যে গবেষণা করবেন, গবেষণা করে? না, গেলাম একভাবে, আসলাম আরেকভাবে। আচ্ছা, কিরকম? গেলাম পাকিস্তানের একজন হয়ে, পাকিস্তান গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে আসলাম স্বাধীন বাংলাদেশের। আশাটা অনেক বেশি মানে অন্যরকম, কারণ আসার আগে তখন বিজ্ঞান সাময়িকী কিন্তু আমি ওখান থেকে বের করে যাচ্ছি, ওটাতে কোনো ছেদ পড়েনি। এবং পুরো জিনিসটা বদলে গেল, যে তখন প্রশ্ন হলো যে এখানে সবকিছু রেডিক্যালি চেঞ্জ হয়ে যাবে, বৈপ্লবিক ব্যাপার স্যাপার হবে, মানে শিক্ষা ব্যবস্থাটা অন্যরকম হবে। সত্যি, যেটার জন্য আমরা সবসময় স্বপ্ন দেখেছি, এখন মনে হলো যে এটার একটা সুযোগ এসে গেল স্বাধীন দেশে, যে শিক্ষাটা স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আমি ছোটবেলায় যেভাবে মনে করতাম সেরকম শিক্ষা হবে, যে নিজের ল্যাবরেটরি করে, নিজের ইয়েতে করে। এগুলো পরবর্তীকালে তেমন হয়নি, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কারণ ফিরে আসার পর, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, প্রথম কাজ যেটা করলো, একটা বিজ্ঞান ক্লাব গড়ে তোলা হলো। কারণ এটা মনে মনে ছিল যে স্বাধীন দেশের প্রথম বিজ্ঞান ক্লাব হবে, এবং এটা জেলায় জেলায় এটা শাখা হবে। সেখানে স্কুলের বাইরে ছেলেমেয়েরা, ওটার ইয়েই ছিল যে অনুসন্ধানী বিজ্ঞান ক্লাব, দেশকে এক্সপ্লোর করো। এবং সব স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আমি ওটার পরিচালক ছিলাম। এবং দীর্ঘদিন আমরা এই, যেখান থেকে পরবর্তীকালে আপনারা হয়তো দেখেছেন যে বিজ্ঞান মেলা ইত্যাদি হচ্ছে, আমরা কিন্তু এটা প্রাইভেটলি শুরু করেছিলাম ওই অনুসন্ধানী বিজ্ঞান ক্লাবকে দিয়ে। স্যার, আপনার প্রতিষ্ঠিত একটি এনজিও, যেটি আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম,
সম্ভবত 1978 সালে প্রতিষ্ঠা করেন আপনি। তো তখন কি উদ্দেশ্য নিয়ে, কি ভাবনা? উদ্দেশ্য একই, আমার মানে পুরো কাজের মধ্যে কিন্তু একটা একই সূত্র। জি জি, বিজ্ঞান সাময়িকীর কথা বলেছিলাম, তারপর বিজ্ঞান ক্লাবের কথা বলেছিলাম, ওটা সাময়িকীকে কেন্দ্র করে কিন্তু ক্লাবটা হয়েছে। সেখানেই দাবি এসছে যে শুধু লেখালেখি করলে তো হবে না, বাস্তব কিছু করতে হবে, মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এখন মাঠ পর্যায়ে মানে গ্রামে কাজ করতে হবে, যেখানে শিশুরা, ছাত্ররা বিজ্ঞানের কোনো আলোক বঞ্চিত, তারা অথচ তাদের সুযোগ অনেক, তারা গরিব, তাদের জীবন সংগ্রাম আছে, সেখানে বিজ্ঞান কি করতে পারে, লেখাপড়া কি করতে, শিক্ষা এবং বিজ্ঞান এই দুটো জিনিস। তো সেজন্য আমরা যেটা করলাম, যেটা বাংলায় যেটার নাম হলো বিজ্ঞান গণশিক্ষা কেন্দ্র। কাজে ওই ধারাবাহিকতা এটা হলো, যদিও এনজিও এই অর্থে যে এটা বেসরকারি প্রতিষ্ঠান, আমাদেরকে এটার অর্থ জোগাড় করে এটা কাজ করতে হয়েছে, সেই অর্থে এটা এনজিও, কিন্তু এটার একটা বিশেষ ধরনের এনজিও, সেন্টার ফর ম্যাথস এডুকেশন অ্যান্ড সায়েন্স। আমরা শুরু করলাম যে যারা স্কুলে পড়ছে তাদের জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে, যে সাধারণ জিনিস থেকে কি করে বিজ্ঞানের নানান রকম যন্ত্রপাতি আবিষ্কার না হলেও যন্ত্রপাতি তৈরি করে সেটা এক্সপ্লোর করা যায়। তারপর দেখলাম যে স্কুলেই তো পড়ে না, বেশিরভাগ তো স্কুল ঝরা, স্কুল ঝরাদের জন্যে আমরা একটা অল্টারনেটিভ বিকল্প স্কুলের ব্যবস্থা, যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি একটা বড় জিনিস হবে এবং সেই প্রযুক্তি যেন তার জীবন জীবিকায় কাজে লাগে। তো এই জন্য আমাদের সিএমইএস, আমরা এখন সিএমইএস হিসেবে এটা পরিচিত, সেন্টার ফর ম্যাথস এডুকেশন সায়েন্স, বড় এনজিওতে পরিণত। শুরু করেছিলাম একেবারেই মানে ঘরোয়া একটা জিনিস হিসেবে, এখন এটা বাংলাদেশের একটা বড় এনজিও এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের স্কুল আছে, বিকল্প স্কুল আছে, এবং সেখানে যারা স্কুল ঝরে যাচ্ছে, স্কুল থেকে ঝরে পড়ছে হাই স্কুলে বা ইয়েতে, তাদের জন্য জীবন জীবিকায় বিশেষ করে বিজ্ঞানমুখী এবং প্রযুক্তিমুখী কী কী করা যায়, নতুন নতুন প্রযুক্তিগুলোকে কী করে তাদের জীবনে ব্যবহার করা যায়, এই কাজগুলো আমরা করছি। আচ্ছা স্যার, যেটি হচ্ছে যে লেখক হিসেবে আমরা যে আপনাকে পেয়েছি এবং অনেক চমৎকার কিছু বই পেয়েছি, সেই প্রসঙ্গে একটু চলে আসতে চাই যে প্রথম কি লেখা দিয়ে শুরু করেছিলেন? সায়েন্স ফিকশন? ছোটবেলা থেকেই লেখার অভ্যাস ছিল, বিজ্ঞানকে আমি নির্বাচন করেছি, অন্যান্য বিষয়ে লিখেছি কিন্তু প্রধানত বিজ্ঞান। এবং আমার মনে আছে, আমার বোধহয় প্রায় প্রথম দিকের একেবারে যে কচিকাচার আসরে যে চাঁদ দেখে এলাম, এটা এক ধরনের গল্পের মতো বিজ্ঞান কল্পকাহিনী, কিন্তু কল্পকাহিনী হলেও আমার বেসিসটা ছিল, তথ্যটা ছিল যে লেটেস্ট মহাকাশ এক্সপ্লোরেশনের তথ্যগুলো। আমি দূরে যাইনি, কিন্তু ঠিক যে ধরনের চিন্তা যে কিভাবে যাবে, অ্যাপোলো পরবর্তীকালে যেভাবে গিয়েছিল সেভাবে আমিও গিয়েছিলাম এবং ওখানে কি দেখলো, সেখানে কিন্তু আমি কোনো ভূত প্রেত দেখি নেই, ওই যা দেখার তাই দেখেছি। আমার ইচ্ছে ছিল যে বিজ্ঞানটাই দেওয়া, কিন্তু এবং এটাই আমি সবসময় করার চেষ্টা করেছি, যে সহজ ভাষায় এবং খুব ঘরোয়া ভাষায় বিজ্ঞানকে পরিবেশন করা, সেটা যত কঠিন জিনিসেও। এবং এটা বোধহয় সব ছেলেমেয়েদের থাকে, আমি যেটা বুঝেছি সেটা আরেকজনকে বোঝাবার একটা যে আগ্রহ, আকুতি, ওটাই আমি ব্যবহার করেছি। এবং এই আকুতি থেকেই রেডিও এবং টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা, খুব অল্প বয়সে আসা বলতে গেলে। আমি এই সুযোগটা কিভাবে? এই সুযোগটা তখন তো এই বিজ্ঞান নিয়ে কথা বলার মানুষ তো খুব বেশি ছিল না, তো কাজেই যাদের একটু অভ্যাস আছে রেডিও তাদেরকে চিনে নিত। আমি অবশ্য তখন কলেজ ছাড়িয়ে যখন বিশ্ববিদ্যালয়ের দিকে এসেছে, ঢাকা রেডিওতে আমি নিয়মিত। আচ্ছা স্যার, আপনার অনুষ্ঠানগুলোর নাম কি কি ছিল? কারণ বেশ বিভিন্ন, এত আগের মনে নেই, বিজ্ঞান বিচিত্রা এ ধরনের নাম হতো, বিজ্ঞান অনুপরমাণু নামে বোধহয় একটা অনুষ্ঠান, অনুপরমাণু টেলিভিশনে। এবং টেলিভিশনে খুব আর্লি 65-এ টেলিভিশন শুরু হয়। আচ্ছা, তারপরে পরেই, এবং আমার মজা লাগে যে ছাত্রাবস্থায় আমি টেলিভিশনে যাইনি, কিন্তু ছাত্রাবস্থার পরেই যখন শিক্ষক হলাম, সেটা প্র্যাকটিক্যালি ছাত্রের মতোই শিক্ষক, ওই বয়সেই প্র্যাকটিক্যালি। তো শিক্ষক যখন হলাম, আমারই এক ছাত্র, সে আবার প্রডিউসার, সে এখানে না, সিনেমার প্রডিউসার, সিনেমার প্রডিউসার সে। তো সে বলল যে আমি আপনাকে ইয়েতে নিয়ে যাব, সে জানতো যে আমি যে ডিআইটি টেলিভিশন ভবনে, তার অনুরোধে শুরু করি প্রথম। পরবর্তীকালে উনি কিন্তু বাংলাদেশের একজন বড় চলচ্চিত্র প্রযোজক হয়েছিলেন। আচ্ছা, তাহলে তো আমরা আশা করতে পারতাম যে সায়েন্স ফিকশন হয়তো আমাদের চলচ্চিত্রে যুক্ত হতে পারে অনায়াসে, যদি আপনার ছাত্র আগ্রহী হয়ে থাকে। সেই ডিআইটিতে সেভাবেই প্রবেশ টেলিভিশনে। তারপর থেকে আজ অবধি তো
টেলিভিশনে কিছু না কিছু সবসময় ছিল যে অক্ষরে চক্কর নামে আপনার একটি অক্ষর বিখ্যাত চক্কর অনুষ্ঠান নামে ছিল। দীর্ঘকাল বিটিভিতে চলেছে। সেটা কিন্তু বিজ্ঞান নিয়ে ছিল না, সেটা ছিল আচ্ছা। সাক্ষরতা নিয়ে, আচ্ছা অনেকটা ওই সিসেমে স্ট্রিটের আদলে। তো আমাদের তো আর মাপেট এগুলো ছিল না, আমরা জ্যান্ত ছেলে মেয়েদেরকেই পাপেটে পরিণত করতাম। এবং এটার জন্য আমি ছড়া লিখেছি, জিঙ্গল করেছি, ওই পপ গানের সুরটা রেখে তারপরে কথাটা বদলে দিয়ে অনেক ধরনের কাজ করেছি তখন। যা দেখা যাচ্ছে যে বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিতে দিতে যেটা দেখতে পেয়েছেন যে শিক্ষাটাও আসলে পৌঁছে দেওয়া প্রয়োজন, এবং সেই উদ্দেশ্যে আপনি অনেক ধরনের কাজই করেছেন, এক্সপেরিমেন্ট করে দেখেছি। সত্যি। সংগঠনের প্রসঙ্গে যদি আসি, এখন কি কি সংগঠনের সাথে যুক্ত এখন আছেন? সিএমইএসটা একটা বড়, বললাম এটা অনেক বড় দায়িত্ব, এটা দিকে নজর রাখতে হয়। তারপর আমার যে বিষয় সৌরশক্তি, সেটা বাংলাদেশে একটা বড় আকার পেয়েছে এখন, দেখছেন অনেক গ্রামে গেলে দেখবেন যে। তো সেজন্য আমরা বেশ আর্লি, যখন সৌরশক্তির নামও এখানে কেউ শোনে নেই, আমরা সোলার এনার্জি সোসাইটি করেছি, সৌরশক্তি সমিতি। তা আমি বর্তমানে সেটার সভাপতি হিসেবে কাজ করছি। এর আগে বিভিন্ন পজিশনে আমি ওটাকে গড়ে তোলার চেষ্টা করেছি। তো একটা সমিতি আছে আপনার, বিজ্ঞান লেখক ও সাংবাদিক সমিতি, সেটাতেও আমি সভাপতি। মানে যেটা দেখতে পাচ্ছি বহু কিছু করতে হচ্ছে। জি না, আসলে যেটি দেখতে পাচ্ছি যে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যত নতুন নতুন দিগন্ত বা দিক উন্মোচনের সম্ভাবনা রয়েছে, অনেক আগে থেকেই আপনি সেইখানে নেতৃত্ব বা সেখানে কাজ করার একটি চেষ্টায় সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশাতেও আমরা রয়েছে স্যার। 1 ঘন্টা সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মধ্যে থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। এই পুরনো কথা বলার সুযোগ দেওয়ার জন্য।